আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। প্রত্যয়ের পার্ট 2 ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় শিখেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা সংস্কৃত কৃত প্রত্যয় শিখব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সংস্কৃত কৃত প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয় আমরা অল্প কয়েকটি নিয়মের মাধ্যমে শিখব। মাত্র 12টি নিয়মের মাধ্যমে আমরা সংস্কৃত কৃত প্রত্যয় এর শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে পারবো ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করে যাক। 1 নম্বর নিয়ম। 1 নম্বর নিয়ম আমরা দেখতে পাচ্ছি, যদি কোনো ক্রিয়াবাচক শব্দে জ ফলা, জ অথবা জয় রেফ হয়, তাহলে সেক্ষেত্রে জ্ঞান হবে। সেক্ষেত্রে কি হবে? জ্ঞান। যেমন কার্য। কার্য এটি একটি ক্রিয়াবাচক শব্দ এবং কার্য এর শেষে জয় রেফ রয়েছে, যার কারণে এর কৃত প্রত্যয় হবে ক্রি যোগ জ্ঞান। একটি জিনিস সবসময় খেয়াল রাখবেন, কৃত প্রত্যয়ে সবসময় বর্গমূল ব্যবহার করতে হয়। ঠিক তেমনি কার্য এর মতো ধার্য, হাস্য, বাচ্য, ভোজ্য, সহ্য ইত্যাদি। 2 নম্বর নিয়ম আমরা দেখতে পাচ্ছি, মান থাকলে সানস হবে। যদি কোনো ক্রিয়াবাচক শব্দের শেষে মান থাকে, তাহলে তার পরিবর্তে আমরা সানস ইউজ করব। যেমন চলমান। চলমান একটি ক্রিয়াবাচক শব্দ এবং এর শেষে মান রয়েছে, তাই এর প্রত্যয় হবে চল যোগ সানস। ঠিক তেমনি বর্ধমান, জলমান, দীপ্যমান, ক্ষীয়মান, বর্তমান ইত্যাদি। 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম আমরা দেখতে পাচ্ছি, যদি কোনো শব্দের শেষে ইষ্ণু থাকে, তাহলে সেক্ষেত্রে ইষ্ণুই ব্যবহার হবে। যেমন চলিষ্ণু, এর প্রত্যয় হবে চল যোগ ইষ্ণু। 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি, কোনো শব্দের শেষে যদি তব্য থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তব্যই ইউজ করব। যেমন কর্তব্য। কর্তব্যের শেষে তব্য রয়েছে, যার কারণে এর প্রত্যয় হবে ক্রি যোগ তব্য। ঠিক তেমনি গন্তব্য, দাতব্য, ধর্ম, পরিতব্য ইত্যাদি। 5 নম্বর নিয়ম। 5 নম্বর নিয়ম আমরা দেখতে পাচ্ছি, কোনো শব্দের শেষে যদি বর থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে বরই ব্যবহার করব। যেমন ঈশ্বর। ঈশ্বরের শেষে বর রয়েছে, যার কারণে এর প্রত্যয় হবে ইস যোগ বর। তেমনি নশ্বর, ভাস্কর, স্থাবর ইত্যাদি। 6 নম্বর নিয়ম। 6 নম্বর নিয়ম আমরা দেখতে পাচ্ছি, যদি কোনো শব্দের শেষে অক থাকে, তাহলে সেক্ষেত্রে নক হবে। যেমন কারক। কার, এখানে একটি কোনো শব্দ নেই, মানে কোনো বর্ণ নেই, মানে এখানে অ রয়েছে, কারক। কার অক, এর প্রত্যয় হবে ক্রি যোগ নক। তেমনি ধারক, পাঠক, গায়ক, নায়ক, লেখক ইত্যাদি। লেখক এর প্রত্যয় যেমন লিখ যোগ নক, অকের পরিবর্তে নক ব্যবহার করব। 7 নম্বর নিয়ম। 7 নম্বর নিয়ম আমরা দেখতে পাচ্ছি, যদি কোনো শব্দের শেষে অনিয় থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অনিয় ব্যবহার করব। যেমন করণীয়। করণীয় এর প্রত্যয় হচ্ছে ক্রি যোগ অনিয়। তেমনি স্মরণীয়, দর্শনীয়, শ্রবণীয়, পালনীয়, বরণীয় ইত্যাদি। 8 নম্বর নিয়ম। যদি কোনো শব্দের শেষে অন থাকে, সেক্ষেত্রে অনট, আবার অনট থাকলে সেক্ষেত্রে অন ব্যবহার করব। বিপরীত, অন থাকলে অনট, অনট থাকলে অন। যেমন করণ। করণের শেষে অন রয়েছে, এর প্রত্যয় হবে ক্রি যোগ অনট। ঠিক সে স্মরণ, বরণ, দর্শন, পালন ইত্যাদি। 9 নম্বর নিয়ম। 9 নম্বর নিয়ম আমরা দেখতে পাচ্ছি, যদি কোনো শব্দের শেষে অয় থাকে, তাহলে সেক্ষেত্রে অল ব্যবহার করব। যেমন জয়, এর প্রত্যয় হচ্ছে জ যোগ অল। তেমনি ভয়, জয়, ক্ষয়, লয়। 10 নম্বর নিয়ম। 10 নিয়মে আমরা দেখতে পাচ্ছি, ত বর্গের বর্ণ থাকলে। ত বর্গের বর্ণ কি কি? ত, থ, দ, ধ, দন্ত্য। এই ত বর্গের বর্ণ থাকলে কোনো শব্দের শেষে আমরা কয়ত ব্যবহার করব। যেমন গত। গত এর প্রত্যয় হবে গম যোগ কয়ত। এখানে মনে হচ্ছে গত এর জায়গায় আমরা গম কেন দিয়েছি, কারণ এখানে মূল শব্দ ব্যবহার করতে হবে। প্রকৃতি এবং প্রত্যয় এর নির্ণয় করার ক্ষেত্রে আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম
প্রথম শব্দটি পরিপূর্ণ অর্থবোধক মূল শব্দ থাকতে হবে প্রত্যয়ের ক্ষেত্রে। সন্ধিতে উভয় পাশে অর্থবোধক শব্দ হবে, কিন্তু প্রত্যয়ের ক্ষেত্রে প্রথম শব্দটি পরিপূর্ণ অর্থবোধক মূল শব্দ থাকতে হবে এবং পরেরটি অংশ হিসাবে বসবে। তো ঠিক সেম এখানে আমরা দেখতে পাচ্ছি গত। গত এর মূল শব্দ হচ্ছে গম। গত এর মূল শব্দ হচ্ছে গম, যার কারণে গ এর গম এবং ত এর জন্য কয়ত। ঠিক সেম হত। হত এর মূল শব্দ হচ্ছে হন এবং ত এর জন্য কয়ত। তেমনি মুক্ত, ক্ষেত, শক্ত, ছিন্ন, দুগ্ধ, ধৃত ইত্যাদি। এখন আমরা নিয়ম। ত বর্গের বর্ণের শেষে যদি আকার থাকে, এখানে ত বর্গের বর্ণ শেষে কোনো আকার ছিল না, যার কারণে কয়ত হয়েছে। এখানে ত বর্গের বর্ণের শেষে যদি আকার থাকে তাহলে আমরা ত্রিচ ব্যবহার করব। যেমন মাতা, এই যে ত বর্গের বর্ণ এর শেষে আকার রয়েছে, যার কারণে মাতা এর প্রত্যয় হবে মা যোগ ত্রিচ। তেমনি দাতা, পিতা, যোদ্ধা, এখানে ধ হচ্ছে ত বর্গের বর্ণ, ভোক্তা, নেতা ইত্যাদি। 12 নম্বর নিয়ম, সবচেয়ে আলাদা এবং গুরুত্বপূর্ণ একটি নিয়ম। এটি হচ্ছে ঘয় এর একদম আলাদা একটি প্রত্যয়। এখানে যেমন দেখা আছে পাক, এর হবে পস যোগ গয়, শোক সুচ যোগ গয় যোগ জুচ যোগ গয়, ত্যাগ তেজ যোগ গয়, ক্রোধ ক্রোধ যোগ গয়, ভেদ ভিদ যোগ গয়। এই 12 নম্বর নিয়মটি মুখস্থ করে ফেলতে হবে। ওকে, এবার আসি বিদেশি তদ্ধিত প্রত্যয়। এর আগে আমরা শিখেছিলাম সংস্কৃত কৃত প্রত্যয়, আগের ভিডিওতে আমরা শিখেছিলাম সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এবার শিখব বিদেশি তদ্ধিত প্রত্যয়। বিদেশি তদ্ধিত প্রত্যয়গুলো আমাদের ঠিক সেম 12 নম্বর নিয়মের মতো মুখস্থ করে ফেলতে হবে। এখানে বিদেশি তদ্ধিত প্রত্যয় কি কি রয়েছে? হিন্দি প্রত্যয় এবং ফার্সি প্রত্যয়। ওকে, হিন্দি প্রত্যয়গুলো কি কি? ওয়ালা, ওয়ান, আনা, পনা, খর, সা। ওয়ালা গাড়িওয়ালা, ওয়ান দারওয়ান, আনা দুই আনা, পনা বেহাইয়া পনা, খর খোর চাখোর, সা পানসা। এই পাঁচটি ছয়টি হিন্দি প্রত্যয় ওয়ালা, ওয়ান, আনা, পনা, খরসা ইত্যাদি ছন্দের আকারে মুখস্থ করে ফেলতে হবে। এবার আসছি ফার্সি প্রত্যয়। ফার্সি প্রত্যয় কি কি? গড়, দার, বাস, বন্দি, দানি, চি, সই। সেম হিন্দি প্রত্যয়ের মতো এটাও মুখস্থ করে ফেলতে হবে। কি কি? গড়, দার, বাস, বন্দি, দানি, চি, সই। যেমন গড় কারিগর, দার পাহারাদার, বাজ গড়াবাজ, বন্দি নজরবন্দি, দানি ফুলদানি, চি তবলচি, সই টিপসই ইত্যাদি গুলো হচ্ছে ফার্সি প্রত্যয়। ওকে, এই দুটি প্রত্যয় যদি মুখস্থ করে ফেলে আশা করি আমাদের বিদেশি তদ্ধিত প্রত্যয় আমাদের একদম কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে 12 নম্বর নিয়মটি একটু আলাদা এবং এটি মুখস্থ করে রাখতে পারলে আশা করি আমাদের সংস্কৃত কৃত প্রত্যয় খুব সহজেই নির্ণয় করতে পারবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।